প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমাদের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় গ্রন্থের সপ্তম অধ্যায় এর পাঠ 4 সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ চিত্রের মাধ্যমে। বলো তো কী দেখানো হচ্ছে? আমাদের বাংলাদেশের সংবিধান দেখানো হচ্ছে। এখানে তোমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছ, এটি আমাদের জাতীয় সংসদের ছবি এবং এই জায়গাটি থেকেই এক কেন্দ্রিক সরকার আমাদের পরিচালিত হয়, অর্থাৎ একটি কেন্দ্র থেকে আমাদের সরকার পরিচালিত হয়। এখানে দেখতে পাচ্ছ যে আমাদের দেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক মিটিং করছেন। এই ছবিটি আমাদের আইন বিভাগকে নির্দেশ করছে, আইন বিভাগের সংক্রান্ত ছবি এটি। এখানে একটি ছবিতে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ একজন ব্যক্তি তার ভোটাধিকার প্রয়োগ করছে, অর্থাৎ নির্বাচন সংগঠিত হচ্ছে, এরকম একটি চিত্র। এই জিনিসগুলো দেখলে এই ছবিগুলো তোমাদের কি মনে করিয়ে দেয়, বা এই ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? এগুলোকে সংবিধানের আসলে কি বলা হয়? এগুলো সংবিধানের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা জানতে পারবে তা হলো সংবিধানের পটভূমি বর্ণনা করতে পারবে এবং বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ এখানে আমাদের বাংলাদেশের সংবিধানকে দেখানো হচ্ছে এবং এই চিত্রটিতে কিছু দলিল দেখানো হচ্ছে। সংবিধান হচ্ছে মূলত রাষ্ট্র পরিচালনার মূল দলিল। বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল। আমাদের বাংলাদেশের সংবিধানটি একটি লিখিত দলিল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটিতে একটি ভবন তৈরির নকশা দেখানো হচ্ছে এবং এখানে একটি সুন্দর ইমারত বা ভবন। একটি ইমারত যেমন তার নকশা দেখে তৈরি করা হয়, ঠিক তেমনি সংবিধান অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। অর্থাৎ একটি দেশের সরকার কী ধরনের হবে, নাগরিক হিসাবে সেই দেশের মানুষেরা কতটা অধিকার ভোগ করবে এবং সরকারের যে বিভিন্ন বিভাগ আছে সেগুলো কতটা ক্ষমতা ভোগ করবে, এই জিনিসগুলো সব কিছুই, অর্থাৎ একটি রাষ্ট্র পরিচালনার সমস্ত বিষয়ই সংবিধান দ্বারা নির্দেশ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা বাংলাদেশের সংবিধানের পটভূমি সম্পর্কে এখন জানি। আমাদের বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় 1971 সালের 26শে মার্চ। তোমরা সকলেই জানো। দেখতে পাচ্ছ মুক্তিযুদ্ধে যোগ দিতে যাচ্ছে এবং লাখো মানুষ, লাখো শহীদ আমাদের মুক্তিযুদ্ধে দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং সর্বশেষ আমরা চূড়ান্ত বিজয় ছিনিয়ে এনেছি। দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি। 1972 সালের 10ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে? 1972 সালের 10ই এপ্রিল। এবং সেই দিনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখনই গণপরিষদের প্রথম অধিবেশন বসে তখনই সংবিধান প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করে। এবং এই যে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, উনি ডক্টর কামাল হোসেন, ওনার ছবি। উনি সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন এবং এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিতে সংবিধান প্রণয়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দকে দেখা যাচ্ছে। সংবিধান প্রণয়ন কমিটি 1972 সালের 10ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে এবং সেই প্রথম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করেন। কমিটি মাত্র 6 মাসের মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন করে। অর্থাৎ এই যে 1972 সালে 10 এপ্রিল কমিটি গঠন করা হলো, ঠিক তার 6 মাস পরে একটি খসড়া সংবিধান প্রণয়ন করে। 1972 সালের 30শে অক্টোবর গণপরিষদে আলোচিত হয় এবং
চৌঠা নভেম্বর চূড়ান্ত অনুমোদন পায়, অর্থাৎ 1972 সালের 30শে অক্টোবর প্রথম গণপরিষদে আলোচিত হয় বা প্রথম উত্থাপিত হয় এবং চৌঠা নভেম্বর এটি চূড়ান্ত অনুমোদন পায়। এই যে তারিখগুলো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলের মনে রাখতে হবে এবং সঠিকভাবে জানতে হবে। সংবিধান প্রণয়নের যে পটভূমিটা এটা সকলকেই জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই সংবিধান সম্পর্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, এই সংবিধান লিখিত হয়েছে লাখো শহীদের রক্তের অক্ষরে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো যে আমাদের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। এই যে এই রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদ রক্ত দিয়েছে, এই ইতিহাসটা তোমরা সকলেই জানো। বাংলাদেশের সংবিধান লিখিত হয়েছে লাখো শহীদের রক্তের অক্ষরে, এই উক্তিটি তোমরা ব্যাখ্যা করবে, অর্থাৎ তোমরা নিজেরা বাড়িতে এই উক্তিটি ব্যাখ্যা করে লিখবে, নিজেদের মতো করে লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে বাংলাদেশের সংবিধানের মর্যাদা ও সংশোধন সম্পর্কে আমরা জানব। সংবিধান কোনো অপরিবর্তনশীল জিনিস নয়। সময়ের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে এটি পরিবর্তন এবং সংশোধিত হতে পারে। অর্থাৎ একটা সময়ে যখন 1972 সালে আমাদের সংবিধান প্রণয়ন করা হয়েছিল, এখন অনেকগুলো বছর পেরিয়ে গেছে, সময় পরিবর্তন হয়েছে, আমাদের অবস্থার পরিবর্তন হয়েছে। অবস্থার পরিবর্তনের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে এটিকে পরিবর্তন বা সংশোধন করা যেতে পারে। এ যাবৎ সংবিধান সংশোধন হয়েছে 17 বার। সর্বশেষ সংশোধনী গৃহীত হয় 2018 সালের 8ই জুলাই। অর্থাৎ আমাদের সংবিধান এ পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো জেনে নিই। বাংলাদেশ সংবিধানের প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। অর্থাৎ আমাদের বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র, এটি আমাদের সংবিধানের মূল বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য। দেখতে পাচ্ছ এখানে আমাদের সরকার ব্যবস্থাকে নির্দেশ করছে। আমাদের বাংলাদেশে সংসদীয় পদ্ধতির সরকার রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে সংসদীয় পদ্ধতির সরকার হলো যে সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল এবং সংসদের কাছে দায়ী থাকে, সেই ধরনের সরকার ব্যবস্থাটাকেই কিন্তু সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলা হয়। বাংলাদেশ সংবিধানের তৃতীয় বৈশিষ্ট্যটি হলো এটি একটি লিখিত সংবিধান। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই সংবিধানটি একটি লিখিত দলিল। এই সংবিধানে 11টি ভাগ রয়েছে এবং এতে 153টি অনুচ্ছেদ ও একটি প্রস্তাবনা রয়েছে। অর্থাৎ আমাদের বাংলাদেশের সংবিধানের বিভাগ কয়টি? ভাগ হচ্ছে 11টি আর অনুচ্ছেদ হচ্ছে 153টি এবং এর একটি প্রস্তাবনা রয়েছে। এটি একটি লিখিত সংবিধান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে সংবিধান দু ধরনের হতে পারে, লিখিত এবং অলিখিত। অনেক দেশে আছে অলিখিত সংবিধান, যেমন নিউজিল্যান্ড, ব্রিটেন, তারপর স্পেন, সৌদি আরব, এই দেশগুলোতে অলিখিত সংবিধান আছে, কিন্তু আমাদের সংবিধানটি লিখিত। সেই অর্থে আমাদের এই লিখিত সংবিধান আমাদের সংবিধানের একটি বৈশিষ্ট্য যে আমাদের সংবিধানটি লিখিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। এটি বাংলাদেশের জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলো হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তোমরা ইতিমধ্যে জেনেছ যে এগুলো আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আমাদের সংবিধানের চতুর্থ বৈশিষ্ট্যটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বা রাষ্ট্রীয় মূলনীতি। আমাদের রাষ্ট্রীয় মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ, কাবা শরীফের ছবি। তারপর এখানে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব পালন করছে এবং সকল ধর্মের অনুসারী মানুষ তাদের ধর্মীয় অনুশাসন মেনে চলছে। আমাদের সংবিধানের 5 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলামের পাশাপাশি অন্যান্য ধর্মেরও মর্যাদা নিশ্চিত করা হয়েছে আমাদের সংবিধানে। এটি হচ্ছে 5 নম্বর বৈশিষ্ট্য। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই সাথে হিন্দু,
বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য সকল ধর্ম ও ধর্মের অনুসারীদের সমান মর্যাদা ও অধিকার রক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি। আমাদের সংবিধানের ষষ্ঠ বৈশিষ্ট্যটি হচ্ছে জাতি ও জাতীয়তা, অর্থাৎ এই যে আমাদের বাংলাদেশে যারা নাগরিক তারা বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন এবং আমরা জাতি হিসেবে বাঙালি বলে পরিচিত হব। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে একজন মানুষ যিনি আমাদের বাংলাদেশে অবস্থান করেন, বসবাস করেন এবং তিনি জন্মসূত্রে নাগরিক হতে পারেন বা অনুমোদন সূত্রে নাগরিক হতে পারেন, যাই হোক না কেন সে বাংলাদেশি বলে পরিচিত হবে। এবং আমাদের এই যে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, ভাষাগত এবং সংস্কৃতিগত ঐক্যে আবদ্ধ যে জনতা, তারা এই যে জাতি, তারা বাঙালি জাতি হিসেবে পরিচিত হবে। অর্থাৎ একটি জাতি হতে হলে তাদের মধ্যে ভাষাগত এবং সংস্কৃতিগত ঐক্য থাকতে হয়। সে কারণেই প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে আছে লেখা যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাদে জাতি হিসেবে বাংলাদেশের জনগণ বাঙালি নামে পরিচিত হবে এবং বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে বাংলাদেশি। এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাদে জাতি হিসেবে বাংলাদেশি পরিচিত হবে, এই কথাটির অর্থ হচ্ছে যে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা ক্ষুদ্র জাতি সত্তা, তারাও কিন্তু জাতিসত্তা, তাদের আলাদা নিজস্ব ভাষা এবং সংস্কৃতি আছে, সে কারণে তারা আলাদা একটি জাতিসত্তা। তাই তারা বাদে বাঙালি যারা আমরা যারা অন্য ক্ষুদ্র জাতিসত্তার বাইরে যারা বাংলাদেশির জনগণ, তারা বাঙালি নামে পরিচিত হব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। জাতি এবং জাতীয়তা আসলে বলতে কি বোঝায়। আমাদের সংবিধানের সপ্তম বৈশিষ্ট্যটি হচ্ছে এককেন্দ্রিক শাসন প্রবর্তিত থাকবে। অর্থাৎ এই যে একটিমাত্র কেন্দ্র থেকে, দেখতে পাচ্ছ আমাদের জাতীয় সংসদের ছবি আমাদের বাংলাদেশে, এই একটিমাত্র কেন্দ্র থেকে কিন্তু সমগ্র বাংলাদেশের শাসন কার্য পরিচালিত হয়। এই কারণেই আমাদের সংবিধানের একটি বৈশিষ্ট্য হচ্ছে এককেন্দ্রিক শাসন প্রবর্তিত থাকবে। অষ্টম বৈশিষ্ট্যটি হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। আমাদের আইনসভাটা হবে এক কক্ষ বিশিষ্ট। সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 300 জন সংসদ সদস্য ও তাদের দ্বারা নির্বাচিত 50 জন মহিলা সংসদ সদস্য নিয়ে এই আইনসভাটা গঠিত হবে। আমাদের সংবিধানে এটা উল্লেখ আছে। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো আমাদের কি মৌলিক অধিকার। মৌলিক অধিকার এগুলো আমাদের সংবিধান কিন্তু মৌলিক অধিকারের সংরক্ষণে নিশ্চয়তা দিয়েছে। এবং পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে জনগণের হাতে। রাষ্ট্রীয় ক্ষমতা কার হাতে থাকবে? জনগণের হাতে থাকবে। এটি হচ্ছে আমাদের জনগণের সার্বভৌমত্ব। জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত করা হয়েছে সংবিধানের 10 নম্বর বৈশিষ্ট্যের মাধ্যমে। অর্থাৎ সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক হবে জনগণ এবং জনগণের পক্ষে নির্দিষ্ট কর্তৃপক্ষ এই ক্ষমতা পরিচালনা করবে। অর্থাৎ জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তারা একটি নির্দিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধিরা শাসন কার্য পরিচালনা করবে, অর্থাৎ রাষ্ট্রটি পরিচালনা করবে। সে অর্থে কিন্তু জনগণেরই সার্বভৌমত্ব নিশ্চিত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, 11 নম্বর বৈশিষ্ট্যটি তোমরা দেখতে পাচ্ছ বিচার বিভাগের স্বাধীনতা। আমাদের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। বিচার বিভাগের যদি স্বাধীনতা নিশ্চিত করা না হয়, তাহলে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না। সে কারণেই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে একটি দীর্ঘ লাইন দেখতে পাচ্ছ। এটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য এরকম লাইনে দাঁড়িয়েছে। দেখো, সার্বজনীন ভোটাধিকার, অর্থাৎ সংবিধানে সার্বজনীন ভোটাধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 18 বছর থেকে তদূর্ধ্ব বয়সের সকল নাগরিককে ভোটাধিকার প্রদান করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিতে একজন
ব্যক্তি তার ভোটাধিকার প্রয়োগ করছে, অর্থাৎ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সংবিধানের 13 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে নির্বাচন অনুষ্ঠান, অর্থাৎ কোনো কারণে যদি সংসদ ভেঙে যায় তাহলে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, এটি আমাদের সংবিধানে বর্ণিত আছে। এখন আমরা আমাদের সংবিধানের 14 নম্বর বৈশিষ্ট্যটি সম্পর্কে জানবো এবং এটি হচ্ছে সংবিধানের সর্বশেষ বৈশিষ্ট্য, সংবিধান সংশোধন। প্রিয় শিক্ষার্থীরা, সংসদ সদস্যদের মোট সংখ্যার 2/3 ভোটে সংবিধান সংশোধন করা যাবে, অর্থাৎ কোনো সংবিধানের কোনো বিষয় যদি সংশোধন করার প্রয়োজন হয় তাহলে সংসদ সদস্যদের মোট সংখ্যার 2/3 ভোটে সেটা পরিবর্তন করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমাদের ক্লাসটি মূল্যায়নের পালা। বাংলাদেশের বহু নির্বাচনী 1 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য বলছি। বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়? তোমরা অবশ্যই বলতে পারবে 1972 সালে। এটা বহু নির্বাচনী প্রশ্ন 2। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য দেখো, 1 এককেন্দ্রিক শাসন প্রবর্তিত থাকবে, 2 জনগণের সার্বভৌমত্ব, 3 বিচার বিভাগের স্বাধীনতা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলো তো কোনটি হবে? অবশ্যই তোমরা বলতে পারবে যে 3টি হবে, 3টি সঠিক, অর্থাৎ এই 3টি বৈশিষ্ট্যই বাংলাদেশের সংবিধানের। উত্তর হবে ঘ 1, 2 ও 3। প্রিয় শিক্ষার্থীরা, চিত্রের গ্রন্থটির কোনো অনুচ্ছেদ পরিবর্তন করতে হলে জাতীয় সংসদের কতজন সদস্যের ভোটের প্রয়োজন হয়? দেখতে পাচ্ছ এই যে চিত্রের গ্রন্থটি, এটি কিন্তু আমাদের সংবিধান। এই সংবিধানের কোনো অনুচ্ছেদ পরিবর্তন করতে হলে কতজন সদস্যের ভোটের প্রয়োজন হবে? অবশ্যই তোমরা পারবে 2/3 ভোটের প্রয়োজন হবে। এ পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছ, ছক নং 1 এবং ছক নং 2। এই ছকগুলো দেখে তোমরা এই নিচের প্রশ্নগুলোর উত্তর করবে। ক নম্বর প্রশ্ন তোমাদের জন্য, সংবিধান কাকে বলে? এটি জ্ঞানমূলক 1 নম্বর প্রশ্ন। আর ক্ষয়ে আছে অনুধাবনের জন্য যে কোনো দেশের জন্য সংবিধান জরুরি কেন? এই প্রশ্নটির উত্তর তোমরা তোমাদের খাতায় লিখবে। গ নম্বর, উদ্দীপকের 1 নং ছকে বর্ণিত বিষয়টি ব্যাখ্যা করো। এই যে ছকে বর্ণিত বিষয়টি, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ 10 এপ্রিল 1972 প্রথম ধাপ, 13 অক্টোবর 1972 এবং তৃতীয় ধাপ হচ্ছে 4 নভেম্বর 1972। তোমরা বুঝতে পেরে গেছো যে এটি সংবিধানের প্রণয়নের পটভূমি। এই বিষয়টি তোমরা এই ছকে যে বিষয়টি বর্ণিত আছে এটি তোমরা ব্যাখ্যা করে লিখবে। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকের নির্দেশিত 2 নং ছকের মাধ্যমে কি বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি স্পষ্টভাবে ফুটে উঠেছে? মতামত দাও। এই যে 2 নং ছকে আমরা সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে পড়লাম যে আমাদের কিছু রাষ্ট্রীয় মূলনীতি আছে, এই রাষ্ট্রীয় মূলনীতিগুলো কি এই ছকের মাধ্যমে সবগুলো ফুটে উঠেছে বা স্পষ্টভাবে ফুটে উঠেছে? তোমার উত্তরের পক্ষে তুমি মতামত দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা সকলে বাড়ির কাজটি সম্পাদন করবে এবং বিদ্যালয় খোলার পরে আমাকে তোমরা সবাই বাড়ির কাজটি দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আগামীতে তোমাদের সাথে আরেকটি ক্লাস নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।